বৈশ্বিক জ্বালানি খাতের হালনাগাদ এবং প্রবণতা নিয়ে কাজ করা একজন গবেষক হিসেবে আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পারমাণবিক শক্তির একেবারে আদ্যপান্ত মানে এর সম্পূর্ণ জীবনচক্র নিয়ে একটা দারুণ এবং তথ্যবহুল আলোচনা করতে যাচ্ছি। মানব সভ্যতা কীভাবে ধীরে ধীরে পরিবেশ ধ্বংসকারী জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে সম্পূর্ণ ক্লিন বা পরিচ্ছন্ন শক্তির দিকে এগোচ্ছে, আর এর পেছনে আসলে কী ধরনের বিজ্ঞান, অর্থনীতি ও ভূরাজনীতি কাজ করছে, সেটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। একদম মহাজাগতিক উৎস থেকে শুরু করে একটা দেশের পুরো অর্থনীতি বদলে দেওয়ার যে ক্ষমতা এই পারমাণবিক শক্তির রয়েছে, চলুন সেটা একটু তলিয়ে দেখা যাক। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটিকে আমরা 5টি ধাপে সাজিয়েছি। প্রথমেই ইউরেনিয়ামের মহাজাগতিক ক্ষমতা, এরপর আধুনিক পারমাণবিক জ্বালানি কিভাবে তৈরি হয়, চেরনোবিলের পর নিরাপত্তা ব্যবস্থার বিবর্তন, বাংলাদেশের পারমাণবিক যুগে প্রবেশ এবং সবশেষে জলবায়ু লক্ষ্যমাত্রা ও এর পেছনের অর্থনীতির হিসাব নিকাশ। প্রথমেই আসছে আমাদের 1 নম্বর সেকশন, দি কসমিক পাওয়ার অফ ইউরেনিয়াম বা ইউরেনিয়ামের মহাজাগতিক ক্ষমতা, ট্রেসিং দি এলিমেন্টাল অরিজিনস। আপনারা হয়তো ভাবছেন এই শক্তির শুরুটা আসলে কোথায়। চলুন প্রথমেই এর ভূতাত্ত্বিক এবং জ্যোতির্বিজ্ঞানের উৎসগুলোর দিকে তাকাই। তাহলেই বুঝবেন কেন আমাদের এই গ্রহটা এই তেজস্ক্রিয় উপাদানের উপর এতটা নির্ভরশীল। ভাবলে অবাক লাগে, আজ থেকে প্রায় 600 কোটি বছর আগে মহাকাশে সুপারনোভা বা দুটি নিউট্রন নক্ষত্রের প্রচণ্ড সংঘর্ষের মাধ্যমে ইউরেনিয়ামের মতো ভারী মৌলগুলোর সৃষ্টি হয়েছিল। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা কি জানেন? এই মহাজাগতিক উপাদানটাই গত 455 কোটি বছর ধরে পৃথিবীর অভ্যন্তরীণ উত্তাপের প্রায় অর্ধেকটা সরবরাহ করে আসছে। ইউরেনিয়াম, থরিয়াম আর পটাশিয়ামের তেজস্ক্রিয় ক্ষয় থেকে যে তাপ উৎপন্ন হয়, সেটাই মূলত পৃথিবীর টেকটনিক প্লেটগুলোকে সচল রাখে। মানে এটা অনেকটা পৃথিবীর ভেতরে থাকা একটা বিশাল ব্যাটারির মতো কাজ করছে। আর এই শক্তির ঘনত্ব কতটা তীব্র সেটা বোঝানোর জন্য এই তুলনার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। একটু চিন্তা করে দেখুন, মাত্র 10 গ্রাম ওজনের ছোট্ট একটা ইউরেনিয়াম প্লেট, অথচ এর ভেতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তা থেকে উৎপাদিত বিদ্যুৎ 1 টন কয়লা কিংবা 17,000 ঘনফুট গ্যাসের সমান। একেবারে আক্ষরিক অর্থে অবিশ্বাস্য, তাই না? শক্তির এই বিশাল ঘনত্বের কারণেই মূলত পুরো পৃথিবী আজ বিকল্প জ্বালানি হিসেবে এর দিকে এত মনোযোগ দিচ্ছে। এবার চলুন 2 নম্বর সেকশনে যাই, ফোর্জিং মডার্ন নিউক্লিয়ার ফুয়েল বা আধুনিক পারমাণবিক জ্বালানি তৈরি, প্রেসিশন ইঞ্জিনিয়ারিং অ্যাট দ্য মাইক্রো লেভেল। তো কিভাবে এই বিপুল মহাজাগতিক শক্তিকে আমাদের ব্যবহারের উপযোগী জ্বালানিতে রূপান্তর করা হয়, এটা দেখতে আমরা এখন সাইবেরিয়ার অত্যন্ত বিশেষায়িত একটা কারখানার ভেতরে উকি দেব। রাশিয়ার নভোসিভিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টে মূলত এই কাজটা হয়। প্রথমে খনি থেকে কাঁচামাল হিসেবে ইউরেনিয়াম ডাইঅক্সাইড নিয়ে প্রায় আধা ইঞ্চি ছোট ধাতব প্লেট তৈরি করা হয়। এরপর সেগুলোকে 800 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টানা 17 থেকে 24 ঘন্টা ধরে বেক করা হয়। ভাবা যায়, এরপর এই প্লেটগুলোর 320টিকে 12 ফুটের এক একটি রডের ভেতর খুব সাবধানে ঢুকানো হয়। সবশেষে 312টি রড একসঙ্গে যুক্ত করে তৈরি হয় একটি 15 ফুটের পূর্ণাঙ্গ ফুয়েল বান্ডেল। এটা পুরোপুরি একটা লেজার আর অটোমেশন প্রযুক্তির নিখুঁত খেলা। খেয়াল করুন, এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে। যে কোনো সাধারণ কারখানার তুলনায় এখানকার প্রোডাকশন চিত্রটা একদম উল্টো। পুরো উৎপাদন প্রক্রিয়ার মোট সময়ের মাত্র 30% ব্যয় হয় মূল জ্বালানি বান্ডেলটা তৈরিতে। আর বাকি পুরো 70% সময় কোথায় যায় জানেন? সেটা কঠোরভাবে ব্যয় করা হয় আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, সেফটি টেস্টিং আর রেডিয়েশন চেক করার কাজে। কারণ এই শক্তির সাথে বিন্দুমাত্র আপোষ করার কোনো সুযোগ নেই। আমাদের 3 নম্বর সেকশন, সেফটি স্ট্যান্ডার্ডস আফটার চর্নোবিল বা চর্নোবিলের পর নিরাপত্তা মানদণ্ড, লার্নিং ফ্রম হিস্টোরিক্যাল ক্যাটাস্ট্রফিজ। বর্তমানের আধুনিক রিয়্যাক্টরগুলো কতটা নিরাপদ সেটা সঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। অতীতের অন্ধকার ইতিহাস আর ভুলগুলো থেকে আমরা আসলে কি শিখলাম? 1986 সালে চেরনোবিলের সেই মর্মান্তিক দুর্ঘটনায় 190 টন বিষাক্ত ইউরেনিয়াম বাইরে ছড়িয়ে পড়েছিল। এরপর ফুকুশিমা দুর্ঘটনার পর মানুষের আতঙ্ক আরও বেড়ে যায়, যার জেরে 2013 থেকে 2022 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে 13টি রিয়্যাক্টর বন্ধ করে দেয়া হয়। কিন্তু ওই ত্রুটিপূর্ণ নকশা আর দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আজ তৈরি হয়েছে জেনারেশন 3+ VVAR-1200 রিয়্যাক্টর। এগুলোতে এখন পুরনো কুলিং বা শীতলীকরণ প্রযুক্তির বদলে প্যাসিভ সেফটি সিস্টেমের মতো নিশ্ছিদ্র সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এই আধুনিক নকশার অন্যতম সেরা একটা সংযোজন হল কোর ক্যাচার। নামটা শুনেই হয়তো কিছুটা আঁচ করতে পারছেন। এটি মূলত রিয়্যাক্টরের ঠিক নিচে থাকা বিশাল একটা ভূগর্ভস্থ সুরক্ষা কুয়া। ধরুন কোনো কারণে রিয়্যাক্টরের কোর গলে যাওয়ার মতো চরম মাত্রার কোনো মেল্টডাউন দুর্ঘটনা ঘটল, ঠিক তখন এই কোর ক্যাচার সেই গলিত তেজস্ক্রিয় জ্বালানিকে নিজের গভীরে আটকে ফেলে ঠান্ডা করে ফেলবে। ফলে ভেতরের কোনো তেজস্ক্রিয়তা বাইরের মাটি বা পানিতে ছড়াতেই পারবে না।
পুরনো মডেলগুলো নিয়ে স্থানীয়দের যে পরিবেশগত বিপর্যয়ের ভয় ছিল, এই প্রযুক্তিটা সরাসরি তার একটা নিখুঁত সমাধান। 4 নম্বর সেকশনে আমরা দেখব বাংলাদেশ অ্যাটমিক এনার্জি এরা বা বাংলাদেশের পারমাণবিক শক্তির যুগ, এ কেস স্টাডি ইন ট্রানজিশন। এবার একটু সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখা যাক। উন্নয়নশীল দেশগুলোর পারমাণবিক শক্তির দিকে ঝুঁকে পড়ার ক্ষেত্রে বাংলাদেশ একটা চমৎকার কেস স্টাডি হতে পারে। পাবনার রূপপুরে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সফলভাবে জ্বালানি লোড করার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক পারমাণবিক ক্লাবের 33তম সদস্য হিসেবে নিজের নাম লিখিয়েছে। নিঃসন্দেহে এটি প্রযুক্তিগত উত্তরণের একটা বিশাল মাইলফলক। তবে অবশ্যই যে কোনো বড় উদ্যোগের মতো রূপপুর প্লান্টেরও বেশ কিছু সুবিধা এবং অসুবিধা আছে যা আমাদের নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হবে। একদিকে এটি সার্বক্ষণিক বেস লোড পাওয়ার বা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য একেবারে শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করে। সৌর বা বায়ুবিদ্যুতের মতো এখানে বিশাল জায়গারও দরকার নেই, আবার এর আয়ুষ্কালও প্রায় ৮০ বছর। অন্যদিকে চ্যালেঞ্জগুলো কিন্তু কম নয়। কেন্দ্রটির নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। পাশাপাশি পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় জনসাধারণের মনে এখনও স্বাস্থ্য ঝুঁকির ভয় রয়েছে। আর প্রযুক্তি ও জ্বালানির জন্য বিদেশি শক্তির ওপর দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক নির্ভরশীলতার বিষয়টিও এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই ভূ রাজনৈতিক নির্ভরশীলতার বিষয়টা আসলেই কতটা জটিল তা একটু খেয়াল করলেই বুঝবেন। রাশিয়া ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা দেয়। এই ফুয়েল ওয়ার বা জ্বালানি যুদ্ধের মধ্যে পড়ে বাংলাদেশের মতো দেশগুলোকে তাদের পারমাণবিক উন্নয়নের মূল্য পরিশোধ করতে বিকল্প মুদ্রার সন্ধান করতে হয়। জানা যায় এই প্রকল্পের ঋণ পরিশোধে শেষ পর্যন্ত চীনা ইউয়ান ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন তো, ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন শক্তির দিকে এই রূপান্তর শুধু বিজ্ঞান বা প্রযুক্তির ব্যাপার নয়, এটি গভীর এক ভূ রাজনৈতিক কূটনীতিরও অবিচ্ছেদ্য অংশ। শেষ ধাপে অর্থাৎ 5 নম্বর সেকশনে আমরা দেখব ক্লাইমেট গোলস অ্যান্ড ইকোনমিক কস্টস বা জলবায়ু লক্ষ্যমাত্রা এবং অর্থনৈতিক ব্যয়, দি ইকোনমিক্স অফ ডিকার্বনাইজেশন। আমাদের এই বিশ্লেষণের চূড়ান্ত পর্যায়ে দেখা প্রয়োজন যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে পারমাণবিক শক্তি আসলে বৈশ্বিক অর্থনৈতিক কৌশলের সঙ্গে কিভাবে খাপ খায়। আমরা যদি শুধু রূপপুর প্রকল্পের দিকেই তাকাই, এর মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে 12.2 বিলিয়ন ডলারেরও বেশি। ক্লিন বা পরিচ্ছন্ন পারমাণবিক শক্তির জগতে প্রবেশের জন্য প্রাথমিক খরচের এই বিশাল অঙ্কটাই বিশ্বজুড়ে একটা বড় চ্যালেঞ্জ। এই পারমাণবিক পুনর্জাগরণের পথে মূলত 3টি প্রধান বাধা আছে। প্রথমত, পরিবেশগত বাধা। সিয়েরা ক্লাব বা গ্রিনপিসের মতো সংগঠনগুলো রেডিয়েশন ও ক্যান্সারের ঝুঁকির কারণে এখনও এর তীব্র বিরোধিতা করছে। দ্বিতীয়ত, বাজেট ও সময়ের ঝুঁকি। এই তো কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে ভোটেল প্রজেক্ট নির্ধারিত সময়ের চেয়ে 7 বছর পিছিয়ে যায় আর বাজেট দ্বিগুণেরও বেশি বেড়ে 25 বিলিয়ন ডলারে গিয়ে ঠেকে। তবে আশার আলো হল প্রযুক্তির অগ্রগতি। 2030-এর দশকের মাঝামাঝি সময়ে স্মল মডিউলার রিয়্যাক্টর বা এসএমআর বাজারে আসার কথা। এগুলো কারখানায় বানিয়ে সরাসরি ট্রাকে করে বহন করা যাবে, যা এই বিশাল খরচ আর দীর্ঘ সময় দুটোই এক ধাক্কায় অনেক কমিয়ে আনবে। বর্তমান জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরতার চিত্রটা একটু চিন্তা করুন। বিশ্বে এখন বাৎসরিক শক্তির চাহিদা প্রায় 580 মিলিয়ন টেরাজুল, যার 80% আসছে তেল, কয়লা এবং গ্যাসের মতো পরিবেশ দূষণকারী উৎস থেকে। এর বিপরীতে ক্লিন পারমাণবিক শক্তি বর্তমানে একমাত্র পরীক্ষিত প্রযুক্তি, যা কোনো কার্বন নিঃসরণ ছাড়াই দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন নিরবিচ্ছিন্নভাবে বিশাল পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে পারে। সৌর বা বায়ু শক্তির মতো এটা মেঘ বা বাতাসের ওপর নির্ভরশীল নয়। 2050 এই সালটা আমাদের সবার মনে রাখা উচিত, কারণ ইতিমধ্যে বিশ্বের 100টিরও বেশি দেশ এই সালের মধ্যে কার্বন নিঃসরণ একেবারে শূন্যের কোঠায় বা নেট জিরোতে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। গবেষকরা বারবার সতর্ক করছেন, পারমাণবিক শক্তির এই বিশাল বেসলোড সাপোর্ট ছাড়া জীবাশ্ম জ্বালানিকে পুরোপুরি প্রতিস্থাপন করে এই বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন করা গাণিতিকভাবে প্রায় অসম্ভব। তো এই পুরো আলোচনা শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, পারমাণবিক শক্তির এই বিপুল অর্থনৈতিক ব্যয় এবং ভূ রাজনৈতিক আপোষ কি আসলেই কার্বনমুক্ত ভবিষ্যতের একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে যুক্তিযুক্ত? আমাদের পৃথিবীকে বাঁচাতে হলে হয়তো এই কঠিন ঝুঁকিগুলোর সাথেই আমাদের মানিয়ে নিতে হবে। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের বৈশ্বিক জ্বালানির শক্তির রূপান্তর নিয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। আগামীতে এভাবেই নতুন কোনো বিষয় নিয়ে বিস্তারিত এক্সপ্লেনারে আপনাদের সাথে আবার কথা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।